আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি এম ওবায়দুর রহমান। শুরুতেই শিরোনাম। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে, হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। দেশে করোনা ভাইরাসে আরো 26 জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 12,310। করোনা ভাইরাস বিস্তার ঘটায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে লকডাউন ঘোষণা করেছে সরকার। দরিদ্র দুস্থদের জীবিকার সুযোগ বৃদ্ধিতে সাহায্য করার জন্য বাংলাদেশে $60 কোটি অনুমোদন করল বিশ্বব্যাংক। আইএলওর কোভিড-19 বিষয়ক টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 11 দিন ধরে ইসরায়েলি বোমাবর্ষণের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর। এই বোমাবর্ষণে নিহত হয়েছে 65 শিশুসহ 240 ফিলিস্তিনি। বিশ্বব্যাপী কোভিড-19 মৃত্যুর সংখ্যা 34,46,000 ছাড়িয়েছে। প্রতিবেশী ভারতে প্রাণহানির সংখ্যা 2,91,000-এর বেশি। এবং আগামী রোববার ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে সফররত শ্রীলঙ্কার মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ ঢাকায় তাঁর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতি প্রশ্রয় দেয় না, এমনকি দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট বলে পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায়শই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, কিন্তু বিএনপির আন্দোলনের ডাকে জনগণের কোনো সাড়া নেই। মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিককালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ী প্রমাণ করে এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ সরকারের কাছে জনগণ নেই এবং আমরা নাকি জনগণের পাশেও নেই। মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সমর্থন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আগেও বলেছি, আবারও বলছি, শেখ হাসিনা সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কোনো দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে সুশাসনের স্বার্থে। বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন। তিনি আজ ঢাকায় CNN-কে দেয়া সরাসরি এক সাক্ষাৎকারে উল্লেখ করেন যে এটি আইনি ব্যাপার এবং এ বিষয়ে প্রভাব বিস্তার করার কোনো প্রশ্নই আসে না। দেশে করোনা ভাইরাসে আরো 26 জন মারা যাওয়ায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 12,310 জনে দাঁড়িয়েছে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় 18,294টি নমুনা পরীক্ষা করে 1,504 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,86,698। দেশের 482টি অনুমোদিত মেডিকেল ল্যাবে এইসব নমুনা পরীক্ষা করা হয়। করোনা মহামারীর প্রাদুর্ভাব বাড়তে থাকায় সরকার নমুনা পরীক্ষাগার বৃদ্ধি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আজ করোনা শনাক্তের হার 8.22% দাঁড়িয়েছে, যা গতকাল ছিল 7.50%। শনাক্তের তুলনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা কম। মৃত্যুর হার 1.56% অপরিবর্তিত রয়েছে। আরোগ্য লাভের হার বৃদ্ধি পেয়ে হয়েছে 92.67%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় 1529 জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,29,039 জন। সরকার করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার শামসুল দোজা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উখিয়া ও টেকনাফ ক্যাম্পে আজ থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এই লকডাউন চলাকালে শরণার্থী ক্যাম্পের ভিতরে বা বাইরে কেউ যাতায়াত করতে পারবে না। স্থানীয় বিদেশি সহায়তা সংস্থাগুলোকে জরুরি কাজে শিবিরগুলোতে তাদের কর্মকাণ্ড সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সম্প্রতি সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে এবং সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। ক্যাম্প প্রশাসন এবং স্থানীয় ও বিদেশি সহায়তা সংস্থাগুলোকে বিধিনিষেধ বিষয়ে অবহিত করেছে কর্তৃপক্ষ। খাদ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মকাণ্ড লকডাউনের আওতামুক্ত থাকবে। বাংলাদেশে বর্তমানে কক্সবাজারে 11 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সামরিক বাহিনীর অভিযানের মধ্যে 2017 সালে 25 আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করে। রাজধানীর হাসপাতালগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনা রোগীর চাপ। ঈদে লকডাউন না মেনে ঘরমুখী মানুষের বেপরোয়া চলাচলকে পুনরায় সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা। এসব হাসপাতালে কোভিড-19 পজিটিভ ইউনিটে বেড খালি থাকলেও আইসোলেশন সেন্টারগুলো এখন পরিপূর্ণ। এদিকে যশোর সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এই ভ্যারিয়েন্টের বিস্তার ও সংক্রমণ ঠেকাতে না পারলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান বিশেষজ্ঞদের। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনার দ্বিতীয় ডোজের 16 লাখ টিকা আনতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। এছাড়াও চীন ও রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে দ্রুতই অগ্রগতি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আগেভাগেই মহামারী করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে নেওয়া হয়। তবে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় চুক্তির সব টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলেও জোর চেষ্টা চালাচ্ছে সরকার। চুক্তির সব টিকা পেতে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান, মিনিস্ট্রি তো ট্রাই করতেছে বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ। আমরা সবসময় আশাবাদী হচ্ছেন, এখন মাল্টিপল সাইডে চিন্তা ভাবনা আর কি। সুতরাং জুন জুলাই দিকে হয়তো টিকার সমস্যাটা সমাধান একটা ভালো মতো হবে বলে মনে হয়। এদিকে বড় ধরনের অগ্রগতি হয়েছে চীনের সিনোভ্যাক টিকা পাওয়ার ক্ষেত্রেও। আগামী মাসের মধ্যে চীন ও রাশিয়ার টিকার বড় ধরনের চালান আসবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন। চীনেরটা হচ্ছে এটা অনেক অ্যাডভান্স হয়েছে, যেটা ওরা উপহারগুলো ছাড়া ওরা আমাদের এখানে একটা ফার্ম দিয়ে আমাদেরকে টিকা দিবে, এটা একটা মোটামুটি ভালো কথাবার্তা হয়েছে। টিকার জন্য আমাদের এখানে প্রোডাকশনের জন্য ওরা আমাদের সাথে কোঅপারেট করতে রাজি। আর এটা ছাড়া আমাদের এখানে এক্সিস্টিং কোন টেকনোলজি ইউজ করে টিকা পাওয়া যায় কিনা এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। এছাড়াও আগামী 2রা জুন কোভ্যাক্সের উদ্যোগে 1,06,000 ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসবে বলে আশা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শোভন ইসলাম, বাংলাদেশ বেতার। বিশ্বব্যাংক 17,50,000-এর বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ বৃদ্ধি করতে এবং কোভিড-19 মহামারীর মতো ভবিষ্যতে যে কোনো বিপর্যয়ের বিরুদ্ধে তাদের সহনশীলতা গড়ে তুলতে বাংলাদেশের 2টি প্রকল্পের জন্য $60 কোটি অনুমোদন করেছে। আজ প্রকাশিত বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, প্রকল্পগুলো যুব সমাজ, নারী, সুবিধা বঞ্চিত গ্রুপ ও বিদেশ প্রত্যাগত অভিবাসী শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড্যান চেন বলেছেন, কোভিড-19 মহামারী দেশের হাজার হাজার মানুষের জীবনযাত্রা, বিশেষ করে নারী শ্রমিক, যুবশ্রেণী ও বিদেশ প্রত্যাগত কর্মীদের ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্প দুটি গ্রামীণ দরিদ্র লোকদের ক্ষমতায়ন ও সমন্বয় করতে, ভবিষ্যতের চাকরির বাজারের জন্য তাদের প্রস্তুত করতে এবং বিশেষ করে নারী ও সুবিধা বঞ্চিত গ্রুপগুলোর জন্য উদ্যোক্তা হতে সাহায্য করবে।
করোনা মহামারীর কারণে কর্মহীন অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দেশের সর্বস্তরে ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে। এখন শুনুন খুলনা জেলায় খাদ্য সহায়তা প্রদান নিয়ে খুলনা প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন। করোনা মহামারীর এই সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খুলনা জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 15 লক্ষ টাকা। খুলনা জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতিদিন অসহায় দুস্থদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সহায়তা পেয়ে নিম্ন আয়ের মানুষেরা খুব খুশি এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। আমি একজন অসহায় নারী। আমার স্বামী বেকার। করোনার কারণে পরিবার নিয়ে অনেক অসুবিধার মধ্যে দিন কাটছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে চাল, ডাল, খাদ্য সহায়তা পেয়েছি। এর জন্য আমি খুব খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমি দোয়া করছি। করোনার জন্য কাজ করতে পারি না, ছেলে মেয়ে নিয়ে খুবই অভাবে আছি। আমাদের মতো গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণের ব্যবস্থা করেছে। এজন্য খুবই উপকার হয়েছে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অধিক মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার সংকল্প ব্যক্ত করে বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওনার ত্রাণ তহবিল থেকে এই জেলায় 15 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি আমরা খুলনা মহানগর সহ খুলনা প্রত্যন্ত অঞ্চলে এই ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এবং বিশেষ করে যারা এই লকডাউন করোনা ক্ষতিগ্রস্ত তাদেরকে অগ্রাধিকার দিয়ে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের মাধ্যমে আমরা খুলনা শতভাগ ত্রাণ কার্যক্রম বিতরণ চলমান রয়েছে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানরাও কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, এমনটাই সকলের প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদস্য রাষ্ট্রগুলোর আলোচনার মাধ্যমে প্রণীত কোভিড-19 সম্পর্কিত খসড়া দলিল নিয়ে আলোচনা চালিয়ে যেতে বাংলাদেশকে আইএলও এর টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামী মাসের 3 থেকে 19 তারিখ পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য 109তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন আইএলসিতে এই দলিল গৃহীত হবে। এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে দলিলটির খসড়া প্রণয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোভিড-19 সম্পর্কিত খসড়া দলিল নিয়ে মতামত এবং সম্মতির জন্য আসন্ন আইএলসির আগে চূড়ান্ত দফা আলোচনা অনুষ্ঠিত হবে। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি। 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশের সরকারের অবস্থানকে পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোরালো ভূমিকার কথা স্মরণ করে তিনি আরও বলেন, তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই পথ অনুসরণ করে ফিলিস্তিনিদের পক্ষে জোর সমর্থন ও সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত রামাদান এজন্য বাংলাদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলিদের বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থলভাগের নারকীয় হামলায় শতাধিক নারী ও শিশুসহ প্রায় 250 নিরীহ ফিলিস্তিনি নিহত এবং কয়েক হাজার আহত হন। বিমান হামলা চালিয়ে নেতানিয়াহুর ইসরায়েল গুড়িয়ে দেয় ফিলিস্তিনিদের শত শত বাড়িঘর। এতে ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয় দেশটিতে। ফিলিস্তিনিদের ওপর নির্মমতায় ব্যথিত বাংলাদেশের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশটির প্রতি। প্রতিদিনই অসংখ্য মানুষ ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে কিংবা বিভিন্ন মাধ্যমে সহায়তা প্রদান করছেন। একজন মুসলমান হিসেবে আসলে দায়িত্ব আমাদের যে অন্য মুসলমানকে সাহায্য করা, তাদের পাশে এই সময় দাঁড়ানো। ফিলিস্তিনি ভাইদের পাশে কত বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে, তাদের পাশে থেকে যাতে সহায়তা করতে পারি মুসলিম কান্ট্রি হিসেবে, এজন্য আর কি ডোনেশন করলাম। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এমন ভালোবাসাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান। বাংলাদেশ বেতারকে তিনি বলেন, এমনটি তিনি স্বপ্নেও ভাবেননি।
আমি বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছি, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের এমন ভালোবাসা কোথাও দেখিনি। তারা শুধু সমর্থন এবং অর্থ দিয়ে সহায়তা করছে না, তারা নানাভাবে সহায়তা দিতে প্রস্তুত। আমি জানি না কিভাবে আমি বাংলাদেশের জনগণের এই আন্তরিকতার জবাব দেব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার বিষয়ে জাতীয় সংসদে এভাবেই আবেগঘন বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকতে পারত, তো কখনোই ইসরায়েল এই ধরনের হামলা চালাতে পারত না। এইভাবে নিরীহ শিশুদের উপর হামলা করে বিশ্বের বিভাগ এখানে চুপ করে থাকবে, এটা আমরা কোনো মতে মানতে পারি না, অন্তত বাংলাদেশ পারে না। সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা জানান। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলন এবং বাইতুল মুকাদ্দাস মুক্ত করার সংগ্রামের প্রতি আবৃত্তু অকুণ্ঠ সমর্থন জানিয়ে গেছেন। রাষ্ট্রদূত রামাদান ফিলিস্তিনিদের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই কন্যা শেখ হাসিনার অবদানের কথা এভাবেই ব্যক্ত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মানবতার প্রতীক। ফিলিস্তিনের জনগণের প্রতি তার ছিল পূর্ণ সমর্থন। বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও তার পিতার পথ অনুসরণ করে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছেন। রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশের জনগণের মতো বিশ্বের মানুষের এমন ভালোবাসা এবং সমর্থন ফিলিস্তিনি জনগণকে সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। এরই মধ্য দিয়ে একদিন ফিলিস্তিনিরা বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মহসিন কবির, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আজ ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে 11 দিনের বোমা বর্ষণের অবসান ঘটল। এ যুদ্ধে ইসরায়েল ও হামাস দুপক্ষই নিজেদেরকে জয়ী দাবি করছে। 11 দিনের এই লড়াইয়ে ইসরায়েলি গোলাবর্ষণে 65টি শিশুসহ কমপক্ষে 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্যই একটি পুনর্গঠন প্রকল্প গ্রহণ করবে, যার মাধ্যমে ফিলিস্তিনিদের সহযোগিতা এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতৃবৃন্দ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 34,46,000 ছাড়িয়েছে এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 16,59,00,000-এরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 14,66,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে সর্বশেষ তথ্য মতে ভারতে করোনা ভাইরাসে আরও 4,200-র বেশি লোক মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,91,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে করোনা মহামারীতে সরকারিভাবে প্রকাশিত মৃতের সংখ্যার চাইতে 3 গুণ বেশি লোক মারা গেছে। তথ্য উপাত্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত WHOর সহকারী মহাপরিচালক আজ সাংবাদিকদের একথা জানান। ভারতের কেন্দ্রীয় সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস কোভিড-19 আক্রান্ত রোগীদের আরও বেশি অসুস্থ করে তুলছে এবং মৃত্যুহার বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিরল তবে প্রাণঘাতী এই ফাঙ্গাসকে এপিডেমিক ডিজিজ অ্যাক্টের আওতায় তালিকাভুক্ত করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে। রাজস্থান ও তেলেঙ্গানার পর তামিলনাড়ু সরকারও এপিডেমিক ডিজিজ অ্যাক্টের অধীনে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। গণমাধ্যমের খবর অনুসারে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত প্রায় 2,000 রোগী শনাক্ত হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা নিযুক্ত নির্বাচন কমিশন দেশটির নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগে অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD পার্টিকে বিলুপ্ত করতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়, তবে NLD সহ অনেক দল এই সিদ্ধান্তকে বয়কট করেছে। আবারও দেশের খবর। দেশে আজ প্রথমবারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল নিয়মিত মেডিটেশন, সুস্থ সুন্দর সুখী জীবন। মেডিটেশন বা ধ্যান একটি বিশ্বজনীন মানসিক ব্যায়াম। নিয়মিত মেডিটেশনে মানুষের মধ্যে ইতিবাচক সত্তা জাগ্রত হয়। যে কোনো বয়সের যে কেউ প্রতিদিন মেডিটেশন করতে পারে। দিবসটি পালনের লক্ষ্যে মেডিটেশনে অংশগ্রহণ সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ঢাকার মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডে এক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হচ্ছেন নোয়াখালী জেলার মোহাম্মদ সাইয়াবুর রহমান কাউসার। র্যাব 2 মিডিয়া উইংয়ের এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 2-এর একটি দল গত রাতে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে জঙ্গি বই এবং লিফলেট পাওয়া গেছে বলেও জানান তিনি। ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদও তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। খেলার খবর, ক্রিকেট। আগামী রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2:30টায় দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার নাগাদ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে, হুঁশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। দেশে করোনা ভাইরাসে আরও 26 জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 12,310। করোনা ভাইরাস বিস্তার ঘটায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে লকডাউন ঘোষণা করেছে সরকার। দরিদ্র দুস্থদের জীবিকার সুযোগ বৃদ্ধিতে সাহায্য করার জন্য বাংলাদেশে $60 কোটি অনুমোদন করল বিশ্ব ব্যাংক। ILOর কোভিড-19 বিষয়ক টেকনিক্যাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এবং আগামী রোববার ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে সফররত শ্রীলঙ্কার মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। খবর শেষ হলো।